আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আদায়ে অনড় ছাত্র জনতা। রাজধানীর শাহবাগ ব্লকেট, যাত্রাবাড়িতেও অবস্থান। দেশের বিভিন্ন স্থানে গণজমায়েত এনসিপির। চট্টগ্রামে বিএনপির তারুণ্যের সমাবেশে জনতার ঢল। জনগণের ভোটাধিকার নিশ্চিতে দ্রুত নির্বাচন দাবি। কোনো দল নিষিদ্ধে রাজনৈতিক সমাধান দেখছেন না গয়েশ্বর। শান্তি ও স্থিতিশীলতার জন্য গঠন করা হচ্ছে ট্রুথ ও রিকনসিলিয়েশন কমিশন, জানালেন আইন উপদেষ্টা। দোষীদের সাজা নিশ্চিতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। আব্দুল হামিদের দেশত্যাগে গাফিলতি কার, খুঁজছে তদন্ত কমিটি। কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা। সময় সংবাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ ও যাত্রাবাড়িতে গণ অবস্থান ও ব্লকেট কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। গণ অভ্যুত্থানের 9 মাস পরও জুলাই ঘোষণাপত্র প্রকাশ না করায় সরকারকে এক হাত নেন তারা। গণহত্যার জড়িতদের দেশ ছাড়ার ঘটনায় ক্ষোভ জানিয়ে ফ্যাসিস্ট দল নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা তাদের। স্লোগানে প্রকম্পিত রাজধানীর শাহবাগ চত্বর। ছাত্র জনতার গণ অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে সকাল থেকেই শাহবাগে জড়ো হতে থাকেন রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আন্দোলনকারীরা আওয়ামী লীগ সরকারের আমলে সংগঠিত খুন ও গুমসহ মানবতা বিরোধী নানা অপরাধের ফিরিস্তি তুলে ধরে ফেসিবাদী দলকে নিষিদ্ধের দাবি জানান। যতদিন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসবে ততদিন রাজপথে থাকবেন বলেও জানান তারা। প্রবললি বলে দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগকে নিষিদ্ধের ঘোষণা আমাদের কানে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে বাসায় যাব না ইনশাআল্লাহ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, যাতে করে ওরা আবার ক্ষমতায় এসে জনগণের উপরে বা প্রতিহিংসার যে রাজনীতি সেটা না করতে পারে। আওয়ামী লীগকে সারা জীবনের জন্য ব্যান করে দেওয়া এবং ওদেরকে রাজনীতিতে কখনোই সুযোগ না দেওয়া। জুলাই বিপ্লবের 10 মাস পরে এসেও বিপ্লবের ঘোষণাপত্র জনসমক্ষে না আসায় হতাশ ছাত্র জনতা। সরকার ও প্রশাসনের সহযোগিতায় হত্যা মামলার আসামি সহ স্বৈরাচারের দোসররা দেশ ছাড়ছে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। 10টা মাস পেরিয়ে গেছে, আমাদের জুলাই যে ঘোষণাপত্র এখনো পর্যন্ত আমাদের আশা দিয়ে আশাহত করেছে। আমরা এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো সংস্কার বিচার দেখতে পাইনি। জুলাই আন্দোলনে যেভাবে ছাত্র জনতাকে খুন করেছে তাদের বিচার হওয়া অবশ্যই জরুরি। অবস্থান কর্মসূচির কারণে শাহবাগ মোড়ের চতুর্দিকের রাস্তা বন্ধ থাকলেও অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবার গাড়িগুলো নির্বিঘ্নে চলাচল করে। এদিকে যাত্রাবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ছাত্র জনতা। তারা বলছেন জুলাই আন্দোলনের পাওয়ার হাউস খ্যাত যাত্রাবাড়ি থেকেই আওয়ামী লীগের কবর রচনা করা হবে। অন্তর্বর্তী সরকারকে খুবই সুস্পষ্ট বার্তা দিতে চাই, হয় তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক কিংবা তারা যাতে পদত্যাগ করুক। আহত পঙ্গুত্বের এবং শহীদদের বিচার না করে সরকার মেতে আছে কোথায় আওয়ামী লীগের কে কাকে বর্ডার পার করতে পারবে, কত টাকার বিনিময় সেখানে। আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন আছে তাদের সকল রাজনৈতিক কার্যক্রমকে এই দেশ থেকে পরিপূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়া। শাহবাগের চলমান গণজমায়েতের দাবির সঙ্গে সংহতি জানিয়ে 7 দফা দাবি তুলে ধরেন তারা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে গণজমায়েতে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। একই দাবিতে দেশের বিভিন্ন স্থানে চলছে এনসিপির কর্মসূচি। এই মুহূর্তে শাহবাগে আছেন রিপোর্টার আলামিন তুষার, রাজশাহীতে মওদুদ রানা, রংপুরে রেদওয়ান হিমেল, বরিশালে অপূর্ব অপু, খুলনায় আব্দুল্লাহ আল মামুন রুবেল এবং সিলেটে আছেন আমিনুল ইসলাম। শুরুতেই যাচ্ছি তুষারের কাছে। তুষার, একদম বেলা 3টায় যেই গণজমায়েত হবার কথা ছিল সেই গণজমায়েত কিন্তু 3টার পর থেকেই কিন্তু ধীরে ধীরে বেলা যতই গড়িয়েছে, সময় যতই গিয়েছে ততই কিন্তু শাহবাগে যে লোক সমাগম, যে জনসমুদ্র সেটি কিন্তু বড় হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এই যে আজকের আয়োজন, এখানে গণজমায়েত, সেই গণজমায়েতে কিন্তু অংশগ্রহণ করেছেন এবং এই মুহূর্তে কিন্তু এনসিপি যিনি সদস্য সচিব রয়েছেন আখতার হোসেন, তিনি কিন্তু এই মুহূর্তে বক্তব্য রাখছেন। এর বাইরেও আমরা হাসনাত আব্দুল্লাহকে
থেকে দেখেছি তিনি বক্তব্য রেখেছেন, সার্জিস আলম তিনি বক্তব্য রেখেছেন। এর বাইরেও বেশ কিছু রাজনৈতিক দল কিন্তু এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। বিশেষ করে যদি আমি আলাদা করে বলি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম, এর বাইরেও বাংলাদেশ লেবার পার্টি, খেলাফতে মজলিস, এই যে দলগুলো রয়েছে তারা কিন্তু সরাসরি সংহতি প্রকাশ করেছেন এবং তাদের দলের যারা নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু তাদের বক্তব্য এখানে রেখেছেন এবং তাদের বক্তব্যে কিন্তু তারা বারবার সেই একটি কথাই বলছেন যে আওয়ামী লীগ বিভিন্ন সময় এদেশের মানুষের উপরে নানান ধরনের অভিযোগ করেছে, নানান ধরনের অত্যাচার করেছে। সেই জায়গা থেকে তারা আসলে সেই অভিযোগ এনে আওয়ামী লীগকে দ্রুত সময়ে নিষিদ্ধ ঘোষণা করতে কিন্তু আসলে তারা বলছেন এবং সেই মাথায় রেখেই কিন্তু তাদের এই আন্দোলন বা আজকের এই কর্মসূচি। আমরা দেখেছি এখানে কিন্তু যারা জুলাই আন্দোলনে আহত যারা রয়েছেন তারা যেমন এসেছেন, সেই সময়কে আহতদের পরিবারের সদস্যরা যারা রয়েছেন তারাও কিন্তু অনেকে এখানে এসেছেন। এর বাইরেও যে রাজনৈতিক দলগুলোর কথা আমি বললাম, তাদের যারা নেতা যারা কর্মী তারাও কিন্তু এখানে এসেছেন এবং প্রত্যেকে তাদের হাতে আমরা বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন এগুলো দেখছি, সেগুলো তাদের দলীয় প্রতীক বা দলীয় ব্যানারের সহদলীয় যে প্রতীকগুলো রয়েছে তার বাইরেও কিন্তু আমরা দেখছি যে এই যে তাদের যে মূল আন্দোলন আজকের যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি, সেগুলো কিন্তু তাদের যে ব্যানার ফেস্টুনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ফুটে উঠছে এবং কিছুক্ষণ পরপর কিন্তু নানান ধরনের এই তাদের দাবি দাওয়া নিয়ে যে নানান ধরনের স্লোগানগুলো রয়েছে সেই স্লোগানগুলো কিন্তু তারা দিচ্ছেন এবং যেমনটা বলছিলাম যে এই মুহূর্তে আখতার হোসেন যিনি রয়েছেন এনসিপির সদস্য সচিব, তিনি বক্তব্য দিচ্ছেন, তার বক্তব্য কিন্তু আমরা সেই একই রকম সুর কিন্তু দেখতে পাচ্ছি এবং সকাল থেকে কিন্তু শাহবাগ মোড়ে কিন্তু ধীরে ধীরে মানুষজন আসছিলেন এবং শাহবাগ মোড়ে কিন্তু ব্লকেট কর্মসূচিও কিন্তু পালন করা হয়েছে। সেই তখন সকালের দিকে কিন্তু আস্তে আস্তে আসলে মানুষজন আসতে শুরু করে। পরবর্তীতে যেহেতু মূল প্রোগ্রাম ছিল 3টা থেকে, 3টার পর থেকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এবং অন্যান্য যারা ছাত্র জনতা রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে এই সমাবেশ স্থলে কিন্তু তারা এসেছেন এবং তারা তাদের যে সংহতি তারা কিন্তু প্রকাশ করেছেন এবং তারা অবস্থান নিয়েছেন। এবং শুধু তাই নয়, আশপাশের যেমন সড়কগুলোতে যখন গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে এবং আমরা বিভিন্ন জায়গায়, যদি আমি বলি যে আমার পাশেই থাকা যে ফুটওভার বৃষ্টি রয়েছে, এমনকি মেট্রো স্টেশনের যে জায়গাগুলো রয়েছে মেট্রো স্টেশন, সেগুলো তো পর্যন্ত মানুষজন কিন্তু তাদের জায়গায় কিন্তু অবস্থান করছেন এবং কিছুক্ষণ পরপর কিন্তু সেই একই রকম স্লোগান, আওয়ামী নিষিদ্ধের সেই স্লোগান। এবং এখান থেকে যদি আমি আলাদা করে বলি যে আগামী 24 ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যেই তাদের দাবি, আগামী 24 ঘন্টার মধ্যে সেরকম একটি প্রজ্ঞাপন তারা আসলে চাচ্ছেন এবং এর বাইরেও আজকে সন্ধ্যার মধ্যেই অনেকেই কিন্তু আজকে সন্ধ্যার মধ্যেই অফিসিয়াল একটি ঘোষণাও তারা আসলে সরকারের কাছ থেকে চাচ্ছেন, এমনটা বলছেন। এর বাইরেও আওয়ামী লীগের যারা বিভিন্ন নেতাকর্মীরা যারা এখনো বাইরে আছেন তাদেরকে দ্রুত গ্রেফতারের আওতায় আনার কথাও কিন্তু বারবার এখানে আন্দোলনের এখান থেকে আসলে এখানকার যে কর্মসূচি সেখানের মূল মঞ্চ থেকে কিন্তু বারবার সেই কথা কিন্তু বলা হচ্ছে। এবং এখানকার যারা আসলে জুলাই আন্দোলনের সময় যারা আসলে মুখ্য ভূমিকা পালন করেছেন সেই নেতারা কিন্তু এখানে কিন্তু অবস্থায় রয়েছেন এবং এর বাইরেও ইনকিলাব মঞ্চের যারা রয়েছেন, ইনকিলাব মঞ্চের যারা সদস্যরা রয়েছেন তাদেরকেও কিন্তু আমরা দেখেছি আলাদা আলাদা শুধু কোনো রাজনৈতিক বা সাংগঠনিক জায়গা থেকে যে শুধু আসলে এখানে যারা এসেছেন তেমনটা কিন্তু নয়। আমরা ছাত্র জনতা এবং প্রত্যেকের জায়গা থেকে যেমনটা আসলে বলা হয়েছে যে শিক্ষার্থীদের জায়গা থেকে কিন্তু জুলাই আন্দোলনটা হয়েছিল, সেই শিক্ষার্থীরাও কিন্তু তাদের জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছেন, এমনটাই কিন্তু আমরা এখানে যারা রয়েছেন তাদেরকে কিন্তু তাদের কাছ থেকে কিন্তু আমরা জানতে পেরেছি যে আসলে তাদের মূল চাওয়াটা কোনো রাজনৈতিক চাওয়া নয়। তাদের চাওয়া যে এই ধরনের যে আন্দোলনগুলো রয়েছে এই আন্দোলনের মাধ্যমে যে ফ্যাসিবাদী অংশগুলো ছিল, যে আন্দোলনের পরে নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে, সেই নতুন বাংলাদেশে সে সময়ের কোনো কিছুই যেন সেই সময়ের যারা আসলে ক্ষমতায় ছিল তাদের সেই গুম খুন সবকিছুর বিচার হতে হবে, তেমন কিছুও কিন্তু আসলে এখানে বারংবার করে বলা হচ্ছিল। এবং পুরো শাহবাগ মোড়ে যদি আলাদা করে বলা যায় যে পুরো শাহবাগ মোড়েই কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে মানুষ ধীরে ধীরে আসছিল এবং এই মুহূর্তে পুরো শাহবাগ মোড় জুড়ে অনেক মানুষ কিন্তু এখানে আসলে অবস্থান করছেন এবং আলাদা করে সংখ্যা আসলে এখানে বলা সম্ভব নয়। পুরো শাহবাগ মোড়ের আশপাশের যে অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে ভরপুর রয়েছে। তো আমরা চলে যাব রংপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী রেদওয়ান হিমেল, যাবো তার কাছে।
আপনাদেরকে জানিয়ে রাখি, সারা দেশের মতো কিন্তু উত্তাল রংপুরবাসী যে ছাত্র জনতা রয়েছে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 3 দফা দাবিতে কিন্তু বিক্ষোভ সমাবেশ করছে। আমি এই মুহূর্তে আছি রংপুরের লালবাগে। আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখি যে তাদের কিন্তু আজকে রংপুরের যে মডার্ন মোড় রয়েছে সেখানে ব্লকের যে কর্মসূচি সেটা করার ঘোষণা থাকলেও কিন্তু জনভোগান্তির কারণে সেটা এড়িয়ে কিন্তু তারা আজকে এই লালবাগে আসলে বিক্ষোভ সমাবেশ যে কর্মসূচি এবং জুলাইয়ের যে গণহত্যা সেটার দাবিতে কিন্তু তারা আজকে এই বিক্ষোভ সমাবেশে বা মিছিলে পরিণত হয়ে রংপুরের যে টাউন হল রয়েছে সেখানে এসে ছোট আকারে সমাবেশ করে তারা ওইখানে শেষ করার কথা রয়েছিল। এবং আজকে তারা যেহেতু 4টা নাগাদ এই বিক্ষোভ কর্মসূচি শুরু করার কথা ছিল, রংপুরে তীব্র গরমের কারণে কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি 1 ঘন্টা পিছিয়ে এই বিকেল 5টার দিকে রংপুরের যে লালবাগ রয়েছে সেখানে লালবাগে ছাত্র জনতার ব্যানারে কিন্তু এই বিক্ষোভ সমাবেশ কিন্তু শুরু হয়েছে। তারা যেমনটি বলছেন যে আসলে এই জনভোগান্তি এড়াতে কিন্তু এই মডার্ন থেকে ব্লকেট কর্মসূচির পরিবর্তে লালবাগে মিলিত হয়ে টাউন হলে সমাবেশ করবে রংপুরের সম্মিলিত ছাত্র জনতা। তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন এবং ছাত্র জনতার যে 3 দফা দাবি রয়েছে সেই 3 দফা দাবির মধ্যে 1 নম্বর দাবিটি রয়েছে আওয়ামী লীগকে সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ, আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন। সংগ্রাম আমাদের সংগ্রাম, বিপ্লবীদের সংগ্রাম, রংপুরের সংগ্রাম, আমাদের সংগ্রাম। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, নিষিদ্ধ নিষিদ্ধ নিষিদ্ধের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো খুলনার শিববাড়ি মোড়ে জুলাই ঐক্যমঞ্চ অবরোধ করেছে। এখানে বিকেল 4টার পর থেকে দেখছি আমরা জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বেশ কিছু রাজনৈতিক দল এখানে আসলে জড়ো হয়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এখানে এই শিববাড়ি মোড়ের জায়গাটি কিন্তু আরো বেশি ভরে উঠছে এবং তারা কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন রকম স্লোগান দিচ্ছে। গতকালও কিন্তু আমরা দেখেছি শুক্রবার বিকেলে এখানে জড়ো হয়েছিল এই ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতা। আমরা এখানে দেখছি জুলাই ঐক্য মঞ্চ যে নাম দিয়ে যে এখানে হচ্ছে আন্দোলন হচ্ছে, সেখানে আমরা গণ অধিকার পরিষদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও দেখেছি এখানে জড়ো হয়েছেন এবং বিকেল 4টার সময় পুরো শিববাড়ি মোড়ে এলাকায় এটি আসলে অবরোধ করে রাস্তার উপর আসলে বসে পড়েছেন এবং পুরো শিববাড়ি মোড়ে কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে ভরে আছেন এবং তারা কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে স্লোগান দিচ্ছে এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে তত সময় কিন্তু তারা রাজপথে থাকবেন এবং এই আন্দোলন আসলে চালিয়ে যাবেন। একটু বলে রাখি, এখানে যারা উপস্থিত আছেন তারা আসলে বলছেন যে গত 15 বছর 17 বছর আওয়ামী লীগ যে অন্যায় করছে তাতে আসলে তারা রাজনীতির আসলে অধিকার হারিয়েছে, এই কারণেই কিন্তু তারা আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছেন। এবং আমরা ঠিক দেখছি ঠিক পাশেই কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে, সরকারি বিশ্ববিদ্যালয় সহ বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, সেসব জায়গা থেকেও কিন্তু আমরা দেখছি শিক্ষার্থীরা এই শিববাড়ি মোড়ে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু এখানে এসে এই আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি জুলাই ঐক্যমঞ্চের ব্যানারে যে জুলাই ঐক্য মঞ্চের ব্যানারে কিন্তু এখানে আসলে জড়ো হয়েছেন এবং তারা আসলে বারবার বলছেন যে আওয়ামী লীগকে সময় নিষিদ্ধ না করবে তারা কিন্তু আসলে এই আন্দোলন চালিয়ে যাবেন। তো খুলনা থেকে আমার কাছে এই ছিল শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ খবর। আমরা এখন যাব সহকর্মী আমিনুল ইসলামের কাছে, তিনি জানাবেন সেখানকার খবর। কিন্তু এই যে
কর্মসূচি এনসিপি সেই কর্মসূচি কিন্তু চলছে। এই মুহূর্তে আসলে তারা নামাজের বিরতি দিয়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এবং এখানে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যারা মসজিদে যেতে পারেনি তারা কিন্তু এখানেই নামাজের আয়োজন করছেন। তারা এখানেই আজকে আসরের জামাতটি পড়বেন। এর পরপরই কিন্তু আবারও তারা তাদের কর্মসূচিতে ফিরে আসবেন। তো আসলে সরকার পতনের একেবারে আন্দোলন থেকে শুরু করে আজকের এই যে কর্মসূচি অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি সেই দাবি বাস্তবায়নের ক্ষেত্রে যে পরবর্তী কর্মসূচিগুলো সেই কর্মসূচি এবং সরকারের কার্যক্রমকে নিয়ে আসলে তারা এখানে কথা বলছেন। তো এখন পর্যন্ত আসলে আমরা এখানে দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন আসলে তাদের এই কর্মসূচিতে যোগ দিয়েছেন এবং শুধুমাত্র বিভিন্ন স্কুল কলেজ নয়, এখানে মাদ্রাসার শিক্ষার্থীরা যারা রয়েছেন তারাও এসেছেন এবং অন্যান্য বিভিন্ন সংগঠন অর্থাৎ ছাত্র জমিয়ত থেকে শুরু করে ইসলামী দলগুলো যেগুলো রয়েছে সেগুলোর যে সদস্যরা তারাও এখানে যোগ দিয়েছেন। তো পুরো এই সড়কটি জুড়ে বিশেষ করে চৌহাট্টা এলাকায় আপনারা জানেন যে সিলেটের চৌহাট্টা এলাকার শহীদ মিনারকে কেন্দ্র করে আসলে এখানকার যে কর্মসূচিগুলো রাজনৈতিক কর্মসূচি সামাজিক কর্মসূচি থেকে শুরু করে অন্যান্য যেসব কর্মসূচিগুলো হয় সেই কর্মসূচিগুলোতে এই শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ মিনারের সম্মুখে কিন্তু এই কার্যক্রমগুলো সম্পন্ন হয়। তো আজকেও আমরা যে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি নিয়ে যে শিক্ষক ছাত্ররা যারা সমবেত হয়েছেন তারা কিন্তু এখানে তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত আসলে আমরা দেখেছি যে তাদের যেসব স্লোগানগুলো তারা দিচ্ছেন একদম যে সময় ছাত্র আন্দোলন যখন ছিল স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে সব প্রেক্ষাপটকে কিন্তু তারা তাদের স্লোগানে ধারণ করেছেন এবং বর্তমান যে সময়কার বাংলাদেশের অবস্থা সেই অবস্থাগুলোকেও তারা তাদের স্লোগানে নিয়ে এসেছেন এবং দেশের এই পরিস্থিতিতে আসলে সরকারের করণীয় বিষয়গুলোকে তারা স্লোগানে নিয়ে এসেছেন। তো স্বৈরাচার পতনের আন্দোলনে ছাত্রদের যে অংশগ্রহণ এবং ছাত্রদের যে ভূমিকা এবং এখানে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের প্রতি সংহতি জানিয়েও কিন্তু তারা তাদের বিভিন্ন বক্তব্য তুলে ধরেছেন এবং বিভিন্ন দাবি দেওয়া কিন্তু এখনো পর্যন্ত তারা তাদের বক্তব্যে তুলে এনেছেন। আমরা দর্শক এই মুহূর্তে আসলে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন তারা আসরের যে নামাজটি রয়েছে সেই নামাজটি আদায়ের জন্য তারা দাঁড়িয়েছেন। তবে বেশিরভাগই আসলে মসজিদে গিয়েছেন, যারা মসজিদে যেতে পারেনি তারা এখানেই তাদের নামাজটি আদায় করবেন। তো নামাজের পরপরই কিন্তু আবারও তারা তাদের যে কর্মসূচি কেন্দ্র ঘোষিত সেই কর্মসূচিতে তারা ফিরে আসবেন এবং আপনারা জানেন যে আজকে কিন্তু সারা দেশেই শাহবাগ থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলে এনসিপির যেসব সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। তো এই ছিল আসলে আমার কাছ থেকে সিলেটের এনসিপির যে কর্মসূচি সেই কর্মসূচির সর্বশেষ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে চলমান কর্মসূচির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ডে বিএনপির তারুণ্যের সমাবেশে নেতাকর্মী ও জনতার ঢল নেমেছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহীন এবং শফিকুল আলম। সরাসরি শুরুতেই যাচ্ছি শফিকের কাছে। শফিক, চট্টগ্রামের তারুণ্যের মহাসমাবেশ ঘিরে এখন কানায় কানায় পূর্ণ হয়েছে পুরো মাঠ। চট্টগ্রামের যে পলো গ্রাউন্ডের ভেতরে যে মাঠ রয়েছে সেখানে লাখো তারুণ্যের উৎসবে পরিণত হয়েছে, তারুণ অংশ নিয়েছে। এই মুহূর্তে আমরা মাঠের বাইরে রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু বিভিন্ন জেলা উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই সমাবেশস্থলে যাচ্ছেন। এখনো পর্যন্ত কিন্তু বিশেষ হচ্ছে যে আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম এখনো বক্তব্য দেয়নি। এই মুহূর্তে তামিম ইকবাল বক্তব্য দিচ্ছে সেরকম তথ্য আমরা পাচ্ছি। তবে আজকে যে সমাবেশের উপলক্ষে তারা বলেছে 5 লাখেরও বেশি মানুষ সমাবেশ হবে, কারণ 11টি বিভাগীয় জেলা থেকে এবং 99টি যে উপজেলা থেকে নেতাকর্মীরা যারা আসার কথা ছিল তারা ইতিমধ্যে চলে এসেছেন এবং এই পলো গ্রাউন্ডের আশেপাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে চট্টগ্রামের নিউ মার্কেট এবং এই যে পশ্চিমে যে টাইগার পাস সহ বিভিন্ন এলাকায় কিন্তু লোকারণ্য হয়েছে, পরিণত হচ্ছে কানায় কানা পরিণত হয়েছে চট্টগ্রামের এই পলো গ্রাউন্ড মাঠ। এখান থেকে তারা একটি বার্তা দিতে যাচ্ছেন, সেটি হচ্ছে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করা, সচেতন করা এবং অনুচিত সমাজকে নিয়ে আগামীতে বিএনপি এগিয়ে চলা। তাদের যে মূল মেসেজ সেটি হচ্ছে তরুণদের প্রায় 1 কোটির বেশি তরুণ ভোটার রয়েছে, সেই ভোটারদের মন জয় করতেছে এবং সেটির জন্য মূলত এই তারুণ্যের যে অধিকার প্রতিষ্ঠাটা ভোটের অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশ থেকে নিশ্চয়ই আরেকটি কোনো বার্তা দিবে আগামীতে তাদের কি প্রোগ্রাম হতে যাচ্ছে, কি কর্মসূচি
দিবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখ থেকে আমরা জানতে পারবো। তবে এই মুহূর্তে যে চট্টগ্রামের এই পলো গ্রাউন্ডের আশেপাশে যে মাঠ, সেখানে যে কানায় কানে মানুষের পূর্ণ হয়েছে। আবার একটি বিষয় জানে রাখি, গত 16 বছর তারা মনের ভাষা প্রকাশ করতে পারেন, সমাবেশ করতে পারেন, তারা সেটাই বলেছেন। এখানে মূলত তাদের সে বাদ ভাঙ্গা উচ্ছ্বাসে আমরা দেখতে পেয়েছি আসলে তাদের যে স্বাধীনতা, অর্থাৎ 5 আগস্ট বিপ্লব পরবর্তী স্বাধীনতার পর এটি হচ্ছে বিএনপির সবচেয়ে বড় শোডাউন এবং বিএনপির সবচেয়ে বড় সমাবেশ। এবং সেখান থেকে তারা তরুণদেরকে টার্গেট করে এই সমাবেশের আয়োজন করেছে, যেখান থেকে তাদের মূল টার্গেট হচ্ছে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করা এবং আগামীতে যে নতুন বাংলাদেশ হবে। এবং বিএনপির তারা বলছেন যে বিনিয়োগ, শিল্পায়ন, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সব ক্ষেত্রে তারা তরুণদেরকে অগ্রাধিকার দিবে এবং তরুণ নির্ভর একটি দল হবে, সেই বিষয়টি দিয়ে জানিয়েছেন। এখানে আজকে মূলত এখানে স্বেচ্ছাসেবক দল, তা বিএনপি যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিভিন্ন উপজেলা থেকে এসে, বিশেষ করে 3 পার্বত্য জেলা বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার সহ বিভিন্ন এলাকা থেকে এবং আরো লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী সহ বিভিন্ন যে জেলাগুলো রয়েছে সেখান থেকে নেতাকর্মীরা রয়েছেন। হয়তো আরো আধা ঘন্টা সময় নিতে পারে, যেহেতু বিশেষ অতিথি এবং প্রধানমন্ত্রী এখনো বক্তব্য দেয়নি। এবং এখানে যে মিছিল নিয়ে, খন্ড খন্ড মিছিল নিয়ে আমরা দেখেছি, কিছুটা ডাক ডোল তালে তালে নেচে গিয়ে নেতাকর্মীরা কিন্তু মাঠে ঢুকেছেন। এবং যে ধানের শীষের যেই মার্কা, সেটি একেবারে কৃত্রিম না। এবার ধান ক্ষেত থেকে যে ধান নিয়ে এসে তারা কিন্তু আনন্দ উৎসবে মেতেছেন এবং সবারই মুখে একটি বার্তা, সেটি হচ্ছে তাদের ভোটার অধিকার ফিরে পেতে চাই। আগামীতে যে নির্বাচন হবে তারা বলছে সেই নির্বাচন যেটা আগামী ডিসেম্বরের মধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে তারা সেই দাবি জানিয়েছেন। অর্থাৎ মূল যে মেসেজ সেটি হচ্ছে আগামীতে নির্বাচন এবং সেই নির্বাচনে তরুণ সমাজকে টার্গেট করে এই তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এবং ভাবনার এই সমাবেশ। এটি এখানকার যারা এসেছেন তারা বলছেন একটি ব্যতিক্রমী একটি উদ্যোগ, কারণ 2022 সালে এই মাঠে কিন্তু মহাসমাবেশের আয়োজন করেছিলেন বিএনপি। অর্থাৎ বিএনপি কোনো বড় ধরনের প্রোগ্রাম নিলে, কর্মসূচি নিলে প্রথমে সে চট্টগ্রাম থেকে টার্গেট করে, ঠিক একইভাবে 2022 সালের পর 3 বছর পর আবার চট্টগ্রামের প্রোগ্রাম থেকেই বিএনপির কর্মসূচির মাধ্যমে বিএনপি তাদের যাত্রা শুরু করছেন এবং বিএনপি আগামীর যে পথ চলা সেটি কিন্তু এখান থেকে শুরু করেছেন। এবং এইটি ছাড়া চট্টগ্রামে যে অন্যান্য যে বিভাগগুলো রয়েছে, দেশের অন্যান্য যে বিভাগগুলো রয়েছে, সেখানেও কিন্তু তারুণ্যের এই অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশ তারা করবেন। এবং আমরা আসলে এই যে যারা তরুণ সমাজ এসেছে, আমরা দেখেছি যে বিভিন্ন জেলা থেকে যারা এসেছে অধিকাংশ কিন্তু তরুণ সমাজ এবং তারুণ্য। এবং আগামীতে যে 1 কোটি যে ভোটার, সে ভোটারদেরকে টার্গেট করার জন্য তারা এই সমাবেশে বিভিন্ন জায়গা থেকে তরুণদেরকে তারা এনেছেন এবং তরুণদেরকে এনেই সমাবেশে সম্পৃক্ত করেছেন। তারা বলছেন যে আগামী যে নতুন বাংলাদেশ সেটি হবে তারুণ্য নির্ভর। এবং সবকিছু মিলে যেটি বলতে পারি আমরা যেটি বার্তা দিতে পারি সেটি হলো গত 16 বছরে যে নির্যাতন নিষ্পেষিত হয়েছে, সেখান থেকে তারা এখন রাজপথে নেমে এসে তারা নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারছেন, সেই বার্তায় তারা দিচ্ছেন। তো এই মুহূর্তে আমি যে চট্টগ্রামের যে পলো গ্রাউন্ড মাঠের বাইরে আছি এবং সেখানে ভেতরে রয়েছেন সালাহীন, আমরা তার কাছে যাব, সেখানকার ভেতরের যে প্রধান অতিথি বা বিশেষ যারা বক্তব্য দিবেন সেখানকার তথ্য জানার জন্য আমরা মাঠের ভেতরে চলে যাচ্ছি। বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন তারা চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে বিশাল সমাবেশ আয়োজন করেছে এবং সমাবেশে ইতিমধ্যে কয়েক লাখ মানুষের আসলে জমায়েত হয়েছে, তরুণদের জমায়েত হয়েছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা কিন্তু সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখেছি আসলে মাঠের পুরো মাঠ আসলে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। ইতিমধ্যে বিএনপি মহাসচিব আলমগীর এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির মাহমুদ চৌধুরী তিনি মঞ্চে এসে পৌঁছেছেন এবং তাদের মধ্যে তরুণদের মধ্যে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন তারা বক্তব্য রাখছেন। আর আমরা একটি বিষয় বলে রাখতে চাই যে নতুন তথ্য, সেটি হচ্ছে কিছুক্ষণ আগে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার এবং বাংলাদেশ জাতীয় দল ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল খান, তিনি চট্টগ্রামের কৃষি সন্তান, তিনি কিন্তু এই মঞ্চে এসেছেন তরুণদের প্রতিনিধিত্ব করতে, সেটা আমরা জানতে পেরেছি। এবং আমরা দেখছি তিনি মঞ্চে অবস্থান করছেন বিএনপি মহাসচিব আলমগীর এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে কিন্তু তামিম ইকবাল বসে আছেন মঞ্চে। কিছুক্ষণ পরে তিনি বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে আপনারা জানেন যে এই তরুণদের যে অধিকার আদায়, অর্থাৎ রাজনৈতিক অধিকার
এবং তাদের ভোটাধিকার প্রয়োগের যে ক্ষমতা এবং ভোটাধিকার যে অধিকারটি রয়েছে সেটি ফিরে পাওয়ার জন্য মূলত আজকে সমাবেশটি হচ্ছে এবং তরুণদের যে ভাবনা যেটি আগামী দিনে আগামী নির্বাচনের প্রতিফলন ঘটাবে এবং আগামী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে তরুণদের অবদান সেটি কাজে আসবে সেটি তারা বলছেন। এবং একই সঙ্গে যদি বলতে চাই যে আজকের এই সমাবেশে বিএনপির তরফ থেকে বিএনপিতে 3 অঙ্গ সহযোগী সংগঠন তারা বলছেন যে জনগণ কিন্তু 3টি নির্বাচনে ভোট দিতে পারেনি, বিশেষ করে তরুণরা যারা ভোট দিতে না পারার যে আক্ষেপ, তাদের যে একটি আকাঙ্ক্ষা এবং তাদের যে আকাঙ্ক্ষা রয়েছে সেটি ফিরে পেতে মূলত এই সমাবেশ আয়োজন করা হয়েছে এবং এই সমাবেশের মাধ্যমে তারা আবারও চাচ্ছেন যে একটি সুষ্ঠু সুন্দর এবং আবার নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করে তাদের জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার তারা প্রতিষ্ঠা করবেন, যারা তরুণদের নিয়ে কাজ করবেন, তরুণদের ভাবনা নিয়ে কাজ করবেন এবং আগামীতে সুন্দর বাংলাদেশ গড়াতে তারা কাজ করবেন। তাদের ইকবাল খান যিনি বাংলাদেশ রাষ্ট্রীয় ক্রিকেটার তিনি মঞ্চে অবস্থান করছেন, কিছুক্ষণের মধ্যে তিনি বক্তব্য রাখবেন এবং তারপরে তিনি মঞ্চে এবং আমির হোসেন মোহাম্মদ চৌধুরী তারা বক্তব্য রাখবেন। এই যে এখন পর্যন্ত প্রলোভন মাঠে বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠনের যে সমাবেশ চলছে তার সবশেষ খবর। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহমেদ সালেহীন এবং শফিকুল আলম। কোনো দলকে নিষিদ্ধ করে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণই ঠিক করবে কে গ্রহণযোগ্য বা নিষিদ্ধ। এদিকে সংস্কারের কথা বলে সরকার নির্বাচন নিয়ে কালক্ষেপণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে প্রতিবন্ধকতা দূরীকরণ ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে 12 দলীয় জোটের সমাবেশ। জাতীয় প্রেস ক্লাবে এই আয়োজনে যোগ দিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কোনো দলকে নিষিদ্ধ করে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না, বরং কে গ্রহণযোগ্য বা নিষিদ্ধ সেই সিদ্ধান্ত নেবে জনগণ। আমি রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে বলছি, কখনো কোনো রাজনৈতিক দল নিষিদ্ধকরণের মধ্যে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না। জনগণের আকাঙ্ক্ষা বিরোধী, জনগণের ইচ্ছার বিরোধী যে সকল রাজনৈতিক দলের কর্মকাণ্ড থাকে তারা একসময় এমনি বিলীন হয়ে যায়। জনগণ সিদ্ধান্ত নেব কাকে রাখবে কাকে ফেলবে। সরকারের প্রধানের কাছে আপনি স্পষ্ট ভাষায় বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিদেশ দেশে ফিরতে কোনো বাধা নাই। এদিন শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজের 19তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংস্কারের নামে অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে সময় ক্ষেপণ করছে। সেক্ষেত্রে সময় এই ধরনের ন্যারেটিভ তৈরি করা হতো, তো এখন যদি নানা ধরনের ন্যারেটিভ তৈরি করা হয় তাহলে তো একই শেখ হাসিনারই পুনরাবৃত্তি হবে। তারা নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষেত্রে একটা গড়িমসি করছে, সেটাই হচ্ছে সবচাইতে সন্দেহের কারণ। এটা নিয়ে জনগণ সন্দেহ করছে। অন্তর্বর্তী সরকার পতিত স্বৈরাচারীদের পুনর্বাসন করছেন কিনা জনমনে সে নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে গণ অধিকার পরিষদ। সকালে রাজধানীর পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় সভাপতি নুরুল হক নূর বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে দেশে আবারও স্বাধীনতা ও সার্বভৌমত্বের সংকট তৈরি হবে। উপদেষ্টা পরিষদকে দুর্বল আখ্যায়িত করে তা পুনর্গঠনের দাবিও জানান তিনি। জাতীয় সংলাপ করেন আর নাই করেন, অনতিবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আসতে হবে। অন্যথায় আজকে আমরা যমুনা ঘেরাও না করে আপনাদেরকে ছাড় দিচ্ছি, পরবর্তী গণ অধিকার পরিষদের রাজপথের কর্মসূচিতে কোনো ছাড় দেওয়া হবে না। এই যে দুর্বল ভঙ্গুর উপদেষ্টা পরিষদ, এই উপদেষ্টা পরিষদ দিয়ে বিপ্লবী বা গণ অভ্যুত্থান পরবর্তী সরকার চলছে না।
সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগে গাফিলতিকার জানতে কাজ করছে তদন্ত কমিটি। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনের সময় একথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেছেন জড়িতরা কেউ ছাড় পাবে না। জানান এরই মধ্যে কয়েকজনের বিরুদ্ধে প্রাথমিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগ ঘিরে নানা মহলে তোলপাড়ের মধ্যে শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ইমিগ্রেশন কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন উপদেষ্টা। জানান সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় ছাড় পাবেন না দায়ীরা। এসপি অফিস থেকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো কাগজ পাঠাইছে আমার জানা নাই, এই জন্য কিন্তু একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে। যেহেতু ইনকোয়ারি কমিটিটা এটা পুঙ্খানুপুঙ্খানু দেখে এটার বিরুদ্ধে একটা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলবে, এবং এটার জন্য যারা দোষী তারা কেউ আইনের আওতায় তাদের শাস্তি পেতেই হবে। ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরাতে চেষ্টা চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এটার জন্য তো প্রক্রিয়া সবসময় জারি আছে। ইন্টারপোলের মাধ্যমে আমরা তো চেষ্টা করতেছি। অনেক তো জানেন যে এটা তো ইন্টারপোল তো আমার কথার সাথে সাথে তো কাজ করবে, ওইটা তো আর আমার আন্ডারে না। ওইটা তারা সময় হয়তো তারা তাদের আইন কানুন মতো তারা ব্যবস্থা নেয়। জনভোগান্তি এড়াতে রাস্তায় আন্দোলন না করারও অনুরোধ করেন উপদেষ্টা। সবারই দাবি দাওয়াটা যদি রাস্তা ছেড়ে এমন জায়গায় করে যেখানে জনগণের ভোগান্তি না হয় ওই জায়গায় করতে পারলে সবচেয়ে ভালো। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। শান্তি ও স্থিতিশীলতার জন্য ট্রুথ ও রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হবে, তবে দোষীদের বিচার নিশ্চিতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার, একথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025-এর দ্বিতীয় খসড়া বিষয়ক মত বিনিময় সভায় একথা জানান তিনি। এ সময় উপদেষ্টা আরও জানান, গুম প্রতিরোধ ও প্রতিকারে শক্তিশালী আইন করতে চায় সরকার, তবে নির্বাচিত সরকার এই আইনটি করবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন আসিফ নজরুল। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, অধ্যাদেশের দ্বিতীয় খসড়ায় বিভিন্ন অস্পষ্টতা এবং সংশোধনযোগ্য ভুল রয়েছে। ট্রুথ জাস্টিস কমিশন অথবা ট্রুথ রিকনসিলিয়েশন কমিশন এটা আসলে খুব দরকার আছে। গণহত্যার এবং মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের উপযুক্ত বিচার করে তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য যা যা করা যায় সেটার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। একই সাথে সাথে আমরা এই ধরনের আইন করে যাব যাতে এই অপরাধগুলো ভবিষ্যতে না হয়, এবং একই সাথে সাথে আমরা ট্রুথ এবং রিকনসিলিয়েশন কমিশন করে যাব। গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধকারী তারা যে আসলে বিচ্ছিন্ন এই সমাজে সেটাও এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এস্টাবলিশ হবে। সময় সংবাদে আরও থাকছে। গ্রীষ্মের খরতাপে পুড়ছে দেশ, বিপর্যস্ত জনজীবন। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস, থাকবে আরও এক সপ্তাহ। প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ। পার্বত্য চট্টগ্রামের স্বায়ত্তশাসনের দাবি জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। সকালে সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এ দাবি জানায় দলটি। কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন, প্রথমবারের মতো সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে হবে। 5 সংস্কার কমিশনের প্রস্তাবনায় ঐকমত্য তৈরি করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। শনিবার সকালে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর সঙ্গে বৈঠকে বসেন কমিশন সদস্যরা। জাতীয় সংসদের এলডি হলে বৈঠকে ইউপিডিএফ এর পক্ষে নেতৃত্ব দেন দলটির সংগঠক মাইকেল চাকমা। স্বাগত বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, নাগরিকের অধিকার প্রতিষ্ঠার জন্য ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরির কাজ করছে কমিশন। রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এমন এক ব্যবস্থার মধ্য দিয়ে যেখানে নাগরিক যেন কোনো অবস্থাতেই মনে না করেন যে তার অধিকার ভুলুণ্ঠিত হয়েছে, তার যেন এই অধিকার থাকে, এই প্রতিষ্ঠান থাকে যা তার অধিকারকে সুরক্ষা করবে। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যে রাষ্ট্র মানবিক মর্যাদা নিশ্চিত করে, সামাজিক সুবিচার নিশ্চিত করে, সকলের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করে, সেই লক্ষ্যে আমরা সকলে কাজ করার চেষ্টা করছি। আলোচনা শেষে ইউপিডিএফ এর সংগঠক মাইকেল চাকমা জানান, পার্বত্য এলাকায় নাগরিকরা সব সময় নির্যাতিত হয়ে আসছে, এর স্থায়ী প্রতিকার করতে হবে। তিনি বলেন, আঞ্চলিক দলগুলোর নিবন্ধন নিশ্চিত করা, নিবন্ধন শর্ত শিথিল করার দাবি জানিয়েছে তার দল। অভ্যুত্থান পরবর্তী আজকে যে
2025 সালে এসে 24-25 সালে এসে যেন আর সেই 72 সালের যে ভুল পুনরাবৃত্তি না হয়। এবং এখনই আমাদের সময়, এই সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেন সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানের প্রকৃত পথ খুঁজে বের করা হয়। প্রথম ধাপের আলোচনায় এ পর্যন্ত ইউপিডিএফ সহ 28টি রাজনৈতিক দল কমিশনের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছে। মুন্সিগঞ্জে লঞ্চে পিকনিকে যাওয়া 2 নারীকে প্রকাশ্যে মারধর করে ভাইরাল হওয়া যুবক নেহাল আহমেদ জিহাদকে আটক করা হয়েছে। পুলিশ জানায় দুপুরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা তাদের টাকা পয়সা এবং মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থেকে এমভি ক্যাপ্টেন লঞ্চে করে পিকনিকে যায় 3 শতাধিক পর্যটক। লঞ্চটি মুন্সিগঞ্জের মুক্তাপুর লঞ্চঘাটে ভিড়ে। লঞ্চ থেকে নেমে কয়েকজন ঘাট এলাকায় নাস্তা কিনতে যায়। সেখানে কয়েকজন বখাটে মেয়েদের নিয়ে অশ্লীল মন্তব্য করে। এর প্রতিবাদ করলে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। মেয়েদেরকেও স্থানীয় কয়েকটা ছেলে এরা মারধর করে। তার মধ্যে একটা ভিডিওতে দেখা যায় যে একজন ছেলে, তার নাম জাহিদ, তাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসছি। এই ব্যাপারে এখন অভিযোগ যে পাওয়া গেলে সে অভিযোগের ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব। গ্রীষ্মের খরতাপে পুড়ছে সারা দেশ। তীব্র গরমে বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। আবহাওয়া অফিস জানায় সারা দেশের উপর দিয়ে বইছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ। এই অবস্থা আরও 1 সপ্তাহ থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। প্রখর রোদে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে 42 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। গ্রীষ্মের খরতাপ যেন ধারণ করেছে রুদ্র মূর্তি, যাতে পড়ছে রাজপথ, দুর্বিষহ হয়েছে জনজীবন। কেবল সিলেট ছাড়া এই দাবদাহ বয়ে যাচ্ছে দেশের প্রতিটি জেলায়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বলছেন 12 মের পর বৃষ্টি হলে কিছুটা প্রশমিত হতে পারে এই দহন দৈত্য। রাজধানীর মতো তাপমাত্রার পরদে নাজেহাল ঢাকার বাইরের জনজীবনও। গত কয়েকদিন ধরে বিভিন্ন জেলায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 39 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে সর্বোচ্চ ছিল রাজশাহী ও চুয়াডাঙ্গায়। 40-43-এর মতো সেলসিয়াস চলছে তাপমাত্রা। তো সামনে যদি বৃষ্টি হয় তাহলে ভালো লাগবে। কোনো ফ্যান আছে, ফ্যান থাকলেও ফ্যানের কাজ হয় না, প্রচুর গরম। আর গরমে তো সহ্য করতে পারছি না। গরম বলতে আমার তো সহ্য হচ্ছে না, ঠিক আছে, তোর না ফাইরে থাকতেছি। গরমের জন্য আমাকেও খারাপ লাগে। আমি মাঝে মাঝে তো মাঠে আগ্রেস খাই নিলাম। আবহাওয়াবিদ বলছেন আগামী 18 বা 19 মের পর থেকে দাবদাহ কমে ধীরে ধীরে স্বস্তি ফিরতে পারে। ধীরে ধীরে আস্তে আস্তে অনেক জেলা থেকে আস্তে আস্তে প্রশমিত হতে পারে। তবে খুলনা, রাজশাহীর কিছু অংশ, বরিশাল এবং চিটাগাংয়ে অনেক জায়গায় তাপপ্রবাহ থাকতে পারে। তো পুরো দেশ তাপপ্রবাহ মুক্ত হতে গেলে একটু সময় দিতে হবে, মানে অপেক্ষা করতে হবে আমাদের 18-19 তারিখ পর্যন্ত। চলমান মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত স্বাস্থ্যগত ঝুঁকি এড়াতে বিনা প্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ এই আবহাওয়াবিদের। পুরোপুরি জেলা বাংলাদেশ। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। সমঝোতার কৌশল ছেড়ে আবারও সরাসরি ভোটে নির্বাচন হলো নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমই এর। 1 যুগ পর গণতান্ত্রিক ভোটের মাধ্যমে অনুষ্ঠিত এই নির্বাচনে আলোচনায় 3 স্বতন্ত্র প্রার্থীও, যারা বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেম নেতৃত্বাধীন একক প্যানেলকে ছুড়ে দিয়েছেন চ্যালেঞ্জ। পোশাক খাতের সংকট মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ প্রার্থীরা। ভোটাররাও চান নবনির্বাচিতদের হাত ধরে এগিয়ে যাবে দেশের রফতানি আয়ের প্রাণ তৈরি পোশাক খাত। 2012 সালের পর আবারও নির্বাচন, রপ্তানি আয়ের অন্যতম খাত নিট শিল্প মালিকদের সংগঠন বিকেএমই এর। সংগঠনটির ঢাকা ও নারায়ণগঞ্জ কার্যালয়ে শনিবার সকাল 9টায় শুরু হয় ভোট গ্রহণ। 2025 থেকে 2027 সাল মেয়াদে 35টি পরিচালকের পদের এই নির্বাচনে প্রার্থী 38 জন, যার মধ্যে 35 জনই বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেমের প্যানেল প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্সের প্রার্থী। শুল্ক যুদ্ধের অস্থির সময়ে পোশাক খাতের চ্যালেঞ্জ কর্মকৌশল ও দক্ষতার মাধ্যমে মোকাবিলা করার প্রতিশ্রুতি তাদের। আমেরিকা যে ট্যারিফ নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে, সেটাকে কত দ্রুত একটা সঠিক সমাধান করা যায়, এই জন্য সরকারের সাথে সহযোগী হিসেবে কাজ করা। মালিক ভাইরা আছেন এবং শ্রমিক ভাই বোনরা আছেন, সবাইকে মিলে দেশের অর্থনীতিতে একটা অবদান আমরা রাখতে পারি। গ্যাস, বিদ্যুৎ সংকট, ভ্যাট, কাস্টমস বন্ড, তো এগুলো নিয়ে সংস্কারের দিকে যাওয়া উচিত। পরিচালনা পর্ষদে একক আধিপত্য যেন না থাকে, তাই স্বতন্ত্র প্রার্থীদের চাওয়া নির্বাচনে বিজয়ী হয়ে সম্মিলিতভাবে কাজ করার। সাধারণ মেম্বারদের সমস্যাগুলো তুলে ধরবো এবং আমরা বিকেপিতে যখন আমরা যাব তখন তো সবাই এক হয়ে যাব এবং এক হয়ে সবাই সম্মিলিতভাবে কাজ করব।
শিল্প মালিক ভোটাররাও চান নতুন কমিটির হাত ধরে পূরণ হবে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা, সংকট কাটবে পোশাক খাতের। সরকারের কাছে ফানো দেওয়া নয়, বিদেশিদের কাছে হিসাব নিকাশ এরা যদি সঠিক নেতৃত্ব দিতে পারে অবশ্যই আগামী দিনে তারা থাকবে। ব্যবসাটা সুন্দরভাবে চলে, এটাই তো একমাত্র, আর তো কোনো প্রত্যাশা নাই। গভর্নমেন্টের সাথে তারা নেগোসিয়েশন করবে, আমরা তো আর একা পারতেছি না। বিকেএমএর যে ভোটের যে কালচারটা চালু হয়েছে জন্য আসলে আমি হ্যাপি। 572 জনের ভোটে নির্বাচিত 35 জন পরিচালক, পরে সংগঠনটি সভাপতি, নির্বাহী সভাপতি ও 7 জন সহসভাপতি নির্বাচন করবেন। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। অবসান হচ্ছে উৎকণ্ঠার, কিছুক্ষণের মধ্যেই পাকিস্তান থেকে দেশে ফিরছেন ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। আসন্ন সিরিজগুলোর ভবিষ্যৎ নির্ধারণে বিসিবিতে চলছে বৈঠক। আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী মুস্তফা জামান আব্বাসী। বিকেলে তার বাবা শিল্পী আব্বাস উদ্দিনের কবরের পাশে সমাহিত করা হয় তাকে। এর আগে বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। ভোরে রাজধানীর বনানীর একটি হাসপাতালে ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুস্তফা জামান আব্বাসী। বাংলা সঙ্গীতের সঙ্গে তার ছিল দীর্ঘ আত্মিক যোগ, তাই তো তার সুরে মিশে আছে এ মাটি হাওয়ার ঘ্রাণ। পথ দেখিয়েছিলেন বাবা কিংবদন্তি লোকশিল্পী আব্বাস উদ্দিন। সেই পদাঙ্ক অনুসরণ করেই সঙ্গীতের ভুবনে ডুব দিয়েছিলেন, আর সকলের জন্য উন্মুক্ত করেছিলেন এক অপার্থিব সুরের ভুবন। কেবল সঙ্গীতে নয়, গবেষণায়, সংরক্ষণে কিংবা লেখায় কোথায় ছিলেন না তিনি। শিল্পের নানা প্রান্তে বাংলা সংস্কৃতির সাধনায় দীর্ঘ জীবন কাটিয়ে অবশেষে পাড়ি জমালেন অসীমের পানে। শুক্রবার বিকেলে হঠাৎ শ্বাসকষ্টে ভুগলে তাকে রাজধানীর বনানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর 5টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। উনি বিগত 3-4 বছর যাবৎ ব্যাড রেস্টে ছিলেন আর কি, তো বাসে ওনার চিকিৎসা হতো আর কি। তো গতকালকে হঠাৎ করে ওনার অবস্থা যখন একটু অবনতি হলো, ওনাকে ইউনাইটেড হসপিটালে নিয়ে গেছিল। ইউনাইটেড হসপিটালে নেওয়ার পরে সকাল ভোর 5টায় আর কি উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমি মনে করি অনেক দেশ শূন্য হয়ে গেল কালচারাল সাইডে। বরেণ্য এই শিল্পীর চলে যাওয়ায় শিল্পাঙ্গনে তৈরি হয়েছে এক অন্তহীন শূন্যতা। শোক সন্তপ্ত হৃদয়ে তাকে স্মরণ করেন সাংস্কৃতিজনেরা। তিনি গানের সংগ্রাহক ছিলেন লোকসঙ্গীতের, এবং লোকসঙ্গীত নিয়ে দীর্ঘ গবেষণা করেছেন। অন্যদিকে টেলিভিশনে যখন অনুষ্ঠান করতেন তখনও বিভিন্ন অঞ্চলের লোকসঙ্গীতকে তিনি তুলে আনতেন। বাদ জোহর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হয় আজিমপুর কবরস্থানে। খেলার খবর। ভারত পাকিস্তান সংঘাতে পিএসএল স্থগিত হওয়ায় পাকিস্তান থেকে কিছুক্ষণ আগে দেশে ফিরেছেন নাহিদ রানা ও রিশাদ হোসেন। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার তামিম হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, অবশেষে স্বস্তির খবর। কিছুক্ষণ আগেই কিন্তু আসলে রিশাদ হোসেন এবং নাহিদ রানাকে বহন করা যে বিমানটি, সেটি কিন্তু আসলে বাংলাদেশে এসে পৌঁছেছে। আসলে আমরা যেমনটা জানি, ভারত পাকিস্তানের যে সংঘাত, ওই সংঘাত কিন্তু আসলে একটা ভয়াবহ রূপ ধারণ করেছে। তো সেই হিসেবে আসলে আমরা বাংলাদেশের যারাই আছেন তারা কিন্তু আসলে এই দুই ক্রিকেটারকে নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় ছিলেন। এছাড়া আমরা যদি বলি, দুইজন ক্রীড়া সাংবাদিকও কিন্তু সেখানে ছিলেন। তাদের সাথে কিন্তু আমরা সর্বক্ষণিক যোগাযোগ রেখেছি এবং আমরা জানার চেষ্টা করেছি যে আসলে এখন বর্তমান পরিস্থিতিটা কি। কারণ আসলে যেই সংঘাতের সৃষ্টি হয়েছে, আমরা যেমনটা জানি যে আসলে বেশি দুশ্চিন্তা যেই জায়গাতে, যেটা হয়েছে যে সবচেয়ে যে নাহিদ রানার ম্যাচটা হওয়ার কথা ছিল, সেই দিন কিন্তু আসলে স্টেডিয়াম এলাকায়, রাওয়ালপিন্ডির স্টেডিয়াম এলাকায় কিন্তু ড্রোন হামলা হয়েছে। তো সেই হিসেবে তারপর থেকে কিন্তু বিদেশি ক্রিকেটার সবাই কিন্তু আসলে অনেক বেশি দুশ্চিন্তার মধ্যে ছিলেন। এছাড়া রিশাদ হোসেন, নাহিদ রানা, তাদের সঙ্গে কিন্তু বিসিবি সর্বক্ষণ যোগাযোগ রেখেছে। কারণ আমাদের বাংলাদেশের এই দুই ক্রিকেটার কিন্তু প্রথমবারের মতো কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতে গিয়েছেন। তো সেখানে গিয়ে এ ধরনের একটা সমস্যার সম্মুখীন হয়েছে তারা। তো এটা আসলেই সবার জন্য অনেক বড় একটা উদ্বেগের কারণ ছিল। আসলে বাংলাদেশ এই ক্রিকেটাররা আসলে এমন অভিজ্ঞতায় কখনো পড়েনি, বা কারো ক্ষেত্রে এই জিনিসটা কখনোই কাম্য নয়। তো সেই হিসাবে যদি আমরা বলতে চাই
যে তারা নিরাপদে বাংলাদেশে ফিরেছে, এটা বাংলাদেশের মানুষ বলি এবং ক্রিকেটের যারা আছেন তাদের জন্য কিন্তু অনেক স্বস্তির খবর। কারণ বাংলাদেশ ক্রিকেটের এই দুই ক্রিকেটার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, সেখানে কিন্তু যে কোনো কিছুই হতে পারতো। কারণ এর আগে 2009 সালেও কিন্তু পাকিস্তানে একটা হামলা হয়েছে, তখন কিন্তু আসলে ক্রিকেটাররা কিন্তু ওই হামলার পরে কিন্তু পাকিস্তানে ক্রিকেটটা বন্ধ হয়ে গিয়েছে। এছাড়া শ্রীলঙ্কান ক্রিকেটাররাও কিন্তু ওই হামলায় ইনজুর্ড হয়েছেন। তো সেক্ষেত্রে এখানেও কিন্তু যেই পরিস্থিতি তৈরি হয়েছিল ওই পরিস্থিতিতে কিন্তু অনেক কিছুই হতে পারত বাংলাদেশের ক্রিকেটাররা। তবে সবচেয়ে যেটা স্বস্তির বিষয় যে তারা নিরাপদে ফিরেছে। বাংলাদেশ শুধু তারা নয়, প্রতিটা বিদেশি ক্রিকেটারকেই কিন্তু পিসিবি নিরাপদে তার গন্তব্যে পৌঁছেছেন। আমরা যেমনটা জানি যে গতকাল তারা যেই পাকিস্তানের ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সটা আছে সেটার মাধ্যমে কিন্তু আসলে তাদেরকে দুবাই নিয়েছে, সেখান থেকে যে যার গন্তব্যে পৌঁছেছে এবং নাহিদ রানা এবং রিশাদ হোসেন বাংলাদেশে এসে পৌঁছেছে। তো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিশাদ এবং নাহিদ রানা দেশে ফেরার এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার তামিম হাসান। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আদায়ে অনড় ছাত্র জনতা। রাজধানীর শাহবাগ ব্লকেট, যাত্রাবাড়িতেও অবস্থান। দেশের বিভিন্ন স্থানে গণজমায়েত এনসিপির। চট্টগ্রামে বিএনপির তারুণ্যের সমাবেশে জনতার ঢল। জনগণের ভোটাধিকার নিশ্চিতে দ্রুত নির্বাচন দাবি। কোনো দল নিষিদ্ধে রাজনৈতিক সমাধান দেখছেন না গয়েশ্বর। এবং শান্তি ও স্থিতিশীলতার জন্য গঠন করা হচ্ছে ট্রুথ ও রিকনসিলিয়েশন কমিশন, জানালেন আইন উপদেষ্টা। দোষীদের সাজা নিশ্চিতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।